আসসালামু আলাইকুম। এটিএন বাংলা গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মারিয়া চৌধুরী। মঙ্গলবার সকালে শপথ নেবেন নতুন সরকারের নবনির্বাচিত 297 জন সংসদ সদস্য। জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে তাদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন। একই দিন বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী সহ মন্ত্রিপরিষদের সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শপথ অনুষ্ঠানকে ঘিরে এরই মধ্যে সব প্রস্তুতি শেষ করেছে সংসদ সচিবালয়। আমন্ত্রণ জানানো হয়েছে ভারতের লোকসভার স্পিকার সহ সার্কভুক্ত দেশের পররাষ্ট্রমন্ত্রীদের। মিজান শাহজাহানের রিপোর্ট। আসসালামু আলাইকুম। আপনাদের আন্তরিক রীতি অনুযায়ী নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়ান বিদায়ী সংসদের স্পিকার। তবে এবার পদত্যাগ করে নিখোঁজ রয়েছেন আওয়ামী লীগ সরকারের স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী। অন্যদিকে একাধিক মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকু। এ বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্যদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন। সংসদ সচিব কানিজ মওলার পরিচালনায় শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে 212 আসনে সংখ্যাগরিষ্ঠতা পাওয়া বিএনপি জোটের সংসদীয় বোর্ডের সভা অনুষ্ঠিত হবে। সেখানে নির্বাচিত হবেন সংসদ নেতা। পরে প্রধানমন্ত্রী পদে নিয়োগ দিতে রাষ্ট্রপতিকে অনুরোধ জানানো হবে। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর নিয়োগ চূড়ান্ত করার পরেই নবনির্বাচিত প্রধানমন্ত্রী তার মন্ত্রিসভার মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের নিয়োগ দেবেন। মন্ত্রিসভার মোট সদস্যদের প্রতি 10 জনে একজনকে টেকনোক্র্যাট মন্ত্রী করা যাবে। মন্ত্রিপরিষদ সচিব সিরাজউদ্দিন মিয়ার পরিচালনায় এবারই প্রথম বঙ্গভবনের পরিবর্তে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রীসহ নতুন মন্ত্রিপরিষদকে শপথ পড়াবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। পরে দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করবে মন্ত্রিপরিষদ বিভাগ। নতুন মন্ত্রিপরিষদ শপথ নেয়ামাত্র বিলুপ্ত হয়ে যাবে অন্তর্বর্তী সরকার। নতুন মন্ত্রীদের জন্য এরই মধ্যে 45টি গাড়ি প্রস্তুত রেখেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রস্তুত মিন্টু রোড, বেইলি রোড ও হেয়ার রোডের সরকারি বাসভবনগুলো। সংসদ সদস্যদের বসবাসের জন্য নেম ভবনে চলছে পয় পরিষ্কার ও সাজসজ্জার কাজ। অষ্টম জাতীয় সংসদে স্পিকার ছিলেন পঞ্চগড়ের ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। বিএনপির এই স্থায়ী কমিটির সদস্যের সন্তান ব্যারিস্টার নওশাদ জমির এবার ওই আসনের এমপি। অন্যদিকে ওই সংসদের ডেপুটি স্পিকার ছিলেন নওগাঁর আক্তার হামিদ সিদ্দিকী। তিনি আর বেঁচে নেই। এবার সংসদে কে হচ্ছেন স্পিকার আর কে হচ্ছেন ডেপুটি স্পিকার তা দেখার জন্য পুরো দেশবাসী তাকিয়ে আছেন নতুন সরকার প্রধানের দিকে। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। ঝালকাঠির কাঠালিয়া উপজেলার নেশাগ্রস্ত ছেলেকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে পিতার বিরুদ্ধে। সকালে কাঠালিয়া উপজেলার আমুয়া ইউনিয়নের ছোনাউড্ডা গ্রামে এই ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত পিতা বারিক খান থানায় গিয়ে দায় স্বীকার করে আত্মসমর্পণ করেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার আমুয়া ইউনিয়নের ছোনাউড্ডা গ্রামের মেহেদি হাসান মাসুম দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। বিষয়টি নিয়ে পরিবারে প্রায় বিরোধ চলছিল। এরই জেরে শনিবার গভীর রাতে ওই যুবককে ঘুমের মধ্যে দা দিয়ে কুপিয়ে হত্যা করে তার বাবা বারেক খান। এদিকে ভোলার চরফ্যাশন উপজেলায় ছেলেকে মারধরের প্রতিবাদ করায় আব্দুর রহিম ভুট্টু নামের এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত 10টার দিকে উপজেলার রসুলপুর ইউনিয়নের কলেরহাট সড়কের মাথায় এই ঘটনা ঘটে। অন্যদিকে বান্দরবানের আলীকদমে 70 বছর বয়সী বৃদ্ধা শাশুড়িকে গলা কেটে হত্যা করেছে পুত্রবধূ। এই ঘটনায় ঘাতক নাজমা বেগম সহ 4 জনকে আটক করেছে পুলিশ। জামালপুরে সরিষাবাড়িতে এশিয়ার সর্ববৃহৎ ইউরিয়া উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা সার কারখানায় গ্যাসের প্রয়োজনীয় চাপের নিচে নেমে আসায় উৎপাদন স্থগিত করতে বাধ্য হয়েছে কারখানা কর্তৃপক্ষ। সকাল 9:45 দিকে গ্যাসের চাপ কমে 8.2 কেজিতে নেমে আসে। এতে উৎপাদন প্রক্রিয়া স্বাভাবিকভাবে চালানো সম্ভব না হওয়ায় ইউরিয়া সার উৎপাদন বন্ধ করে দেওয়া হয়। কারখানা কর্তৃপক্ষ জানায়, সকালে গ্যাসের চাপ হঠাৎ কমে যায়। নিয়মিত উৎপাদন ধরে রাখতে কমপক্ষে 10 কেজি গ্যাসের চাপ প্রয়োজন হয়। চাপ কমে যাওয়ায় নিরাপত্তা ও প্রযুক্তিগত কারণে উৎপাদন চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। তাই আপাতত ইউরিয়া সার উৎপাদন বন্ধ করে দেওয়া হয়েছে। গ্যাসের চাপ স্বাভাবিক হলে আবারও উৎপাদন শুরু করা হবে। সালামিস্টার ভোটের গাড়ি নিয়ে কক্সবাজারে ভোট পরবর্তী পরিস্থিতি জানাচ্ছেন প্রতিনিধি মোয়াজ্জেম হোসেন শাকিল।
হ্যাঁ, আমি আছি কক্সবাজার শহরের লাবণী পয়েন্টে। এটি মূলত পর্যটন এরিয়া। কক্সবাজার আপনারা জানেন বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের শহর। তো এখানে কিন্তু মানুষের প্রত্যাশার জায়গাও এই পর্যটনকে ঘিরে। তো কক্সবাজারের যে 4টি আসন সবখানেই কিন্তু বিএনপির যে মনোনীত প্রার্থী তাদেরই বিজয় হয়েছে। তো তাদের কাছে মানুষের এখন প্রত্যাশার জায়গাটা অনেক বেশি। এটা পর্যটন বান্ধব একটি শহর হোক, বাংলাদেশের শুধু মানুষ নয় বিশ্বের মানুষ যেন বাংলাদেশকে আকৃষ্ট করে এবং এখানে আসার যে একটা পরিবেশ এবং সুযোগ তৈরি হয়, সেজন্য নির্বাচিত সাংসদরা কাজ করুক, সেটা এখানকার মানুষের প্রত্যাশা। তো এখানে নির্বাচন পরবর্তী কিন্তু সহিংসতা বা বড় ধরনের কোনো বিশৃঙ্খলার খবর আমাদের কাছে এখনো আসেনি। এটাই এখানকার মানুষ প্রত্যাশা করেছেন। ব্রাহ্মণবাড়িয়া নির্বাচন পরবর্তী পরিস্থিতি জানাচ্ছেন প্রতিনিধি ইসহাক সুমন। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে এই মুহূর্তে আমরা আছি ব্রাহ্মণবাড়িয়ায়। আপনারা জানেন যে ব্রাহ্মণবাড়িয়াতে 6টি আসন রয়েছে। এই 6টি আসনের মধ্যে আমি এই মুহূর্তে আছি যে ব্রাহ্মণবাড়িয়া 2 আসন, যে আসনটি বিশেষ করে পুরো বাংলাদেশে আলোচিত ছিল। ব্রাহ্মণবাড়িয়া 2 আসন, আমরা এই মুহূর্তে আছি আশুগঞ্জে। আপনারা জানেন যে এই আসনের যে আশুগঞ্জটি হলো শিল্প ও বন্দন এই অঞ্চল এবং পাশাপাশি বিদ্যুৎ কেন্দ্র রয়েছে। ভোটাররা আমাদেরকে যে বিষয়টি অবগত করেছেন যে এই অঞ্চলের মানুষের যে উন্নয়নের জন্য কাজ করবেন, বিশেষ করে এমপি প্রার্থীরা ওনাদের পাশে থাকেন এবং আগামী 5টি বছর ওনাদের সুখে দুঃখে যাতে পাশে থাকেন, বিশেষ করে অবকাঠামোগত যে উন্নয়ন, এই উন্নয়ন যাতে অব্যাহত থাকে এই প্রত্যাশা করেছেন ভোটাররা। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। বরিশালের ভোট পরবর্তী পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী হুমায়ুন কবির। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমরা এখন রয়েছি বরিশাল সদরে, অর্থাৎ বরিশাল 5 আসনে। এই আসনে বিএনপি প্রার্থী বিপুল ভোটে ধানের শীষ নিয়ে জয়লাভ করেছে। শুধু যে বরিশাল 5 নয়, 1, 2, 3, 4, 6 আসনে বিএনপি জয়লাভ করেছে। জয়লাভের পরপরই নেতাকর্মীদের ভিতর বেশ উচ্ছ্বাস আমরা দেখতে পেয়েছি। এখন যে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে, কে হচ্ছেন এই অঞ্চল থেকে বা এই জেলা থেকে মন্ত্রী, এটিই তার আলোচনা বেশি করছে। বিভিন্ন চায়ের টেবিল দোকানে বিভিন্ন বিপরীতে আলোচনা চলছে, কে হচ্ছেন এই বরিশাল থেকে মন্ত্রিত্ব পাচ্ছেন, এটি নিয়েই বেশি আলোচনা হচ্ছে নেতাকর্মীদের ভিতরে, সাধারণ মানুষের ভিতরে। বরিশালে আরও ডেভেলপ এবং উন্নয়ন হোক, উন্নয়নই তাদের মূলধারা এবং উন্নয়ন হবে, এটি তারা বলছে। হুমায়ুন কবির, সালাম স্টিল ভোটের গাড়ি, বরিশাল। বাগেরহাট থেকে নির্বাচন পরবর্তী পরিস্থিতি জানাচ্ছেন প্রতিনিধি আমিরুল হক বাবু। সালাম স্টিল ভোটের গাড়ি দিয়ে আমি এখন আছি বাগেরহাটে। বাগেরহাটে নির্বাচনের দিন বাগেরহাটের 4 আসন অর্থাৎ শরণখোলাতে বা একটি সংঘর্ষের ঘটনা ঘটেছিল বিএনপির এবং জামাতের মধ্যে। সেখানে জামাতের বেশ কিছু কর্মী আহত হয়। তবে এর পরবর্তী কিন্তু সুষ্ঠুভাবেই সম্পন্ন হয় নির্বাচন। কিন্তু নির্বাচনের পরদিন অর্থাৎ শুক্রবার কিন্তু এখানকার বাগেরহাট 2 আসনের ঘোড়া মার্কার যিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলেন, তার যে সমর্থকরা রয়েছে তাদের মধ্যে একটি বাক বিতণ্ডা হয় বাগেরহাটের কচুয়াতে, সেটির ধানের শীষ প্রার্থীদের সমর্থকদের মধ্যে। তবে এ পর্যন্ত বাগেরহাটে যতগুলি সহিংসতা ঘটেছে সবকিছু মিলিয়ে প্রায় শতাধিক মানুষ কিন্তু এখানে আহত হয়েছেন এবং এ পর্যন্ত নিহত একমাত্র ওসমান গনি। এছাড়া কিন্তু আরও কয়েকজন বেশ গুরুতর অবস্থায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এই ছিল সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমার কাছ থেকে সর্বশেষ খবর। রংপুরে 3টি সংসদীয় আসনে ভোট পুনঃগণনার দাবিতে বিক্ষোভ মিছিল, ডিসি অফিস ঘেরাও কর্মসূচি পালন করেছে বিএনপি নেতাকর্মীরা। সকালে রংপুর 3 আসনের বিএনপি প্রার্থী শামসুজ্জামান সামুর, রংপুর 4 আসনের প্রার্থী ইমদাদুল হক ভরসা ও রংপুর 6 আসনের প্রার্থী সাইফুল ইসলামের নেতৃত্বে নগরীতে পৃথক পৃথক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। পরে তারা জেলা প্রশাসক কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করে। এ সময় বিএনপি নেতারা জানান, জামায়াতের প্রার্থীদের সাথে আতাত করে রিটার্নিং কর্মকর্তা ভোট ইঞ্জিনিয়ারিং করে বিএনপি প্রার্থীদের পরাজিত করেছে। এই সময় দ্রুত পুনঃগণনার দাবি জানান তারা। চট্টগ্রাম 5 হাটহাজারী আসনে 11 দলীয় জোট প্রার্থী নাসিরউদ্দিন মুনিরকে নির্বাচনে নানা অনিয়ম, অসঙ্গতি, কারচুপি, জাল ভোট ও ইঞ্জিনিয়ারিং এর
মাধ্যমে নির্বাচনে হারানো হয়েছে বলে অভিযোগ করেছেন। চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে লিখিত অভিযোগ করেন 11 দলীয় জোট প্রার্থী নাসির উদ্দিন মনির। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, বিএনপি প্রার্থী মীর হেলালের নির্দেশে চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে সশস্ত্র সন্ত্রাসীরা হাটহাজারী বিভিন্ন কেন্দ্রের ভোটের আগের দিন থেকে ভোটারদের ভয় ভীতি দেখিয়ে আসছে। এ কারণে অনেক কেন্দ্রে ভোটার উপস্থিতি কম হয়েছে। নির্বাচনের দিন দুপুরের পর থেকে বহিরাগত সন্ত্রাসীরা জাল ভোট প্রদান করে। এছাড়া প্রিসাইডিং কর্মকর্তাদের নিয়ে মীর হেলাল এসব কর্মকাণ্ড চালিয়েছেন বলে উল্লেখ করেন তিনি। এছাড়া নির্বাচন পরবর্তী 11 দলীয় জোটের কর্মীদের হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। এ সময় জামাতে ইসলামীর শূরা সদস্য ও প্রধান নির্বাচনী এজেন্ট অধ্যক্ষ রফিকুল ইসলাম, নিজামে ইসলামের নায়েবী আমির মোহাম্মদ ইসলাম, আনোয়ার হোসেন এবং শিহাব উদ্দিন বক্তব্য রাখেন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।